আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মাস্টার্স শেষ পর্বের সুশাসনের সমস্যাগুলি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় সুশাসন, গুড গভর্নেন্স। আজকের আলোচনা শেষে আমরা সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারব। সুশাসন প্রত্যয়টি আন্তর্জাতিক সংস্থা তথা গোষ্ঠী, উন্নয়ন বাস্তবায়নকারী ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট একটি প্রত্যাশিত বিষয় হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সুশাসন কি সে সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার শাসন কি। শব্দগত দিক থেকে শাসনের মূল বিষয় হচ্ছে সমাজ বা রাষ্ট্রকে দিক নির্দেশনা বা পথ নির্দেশনা দেওয়া বা পরিচালনা করা। বিশ্ব ব্যাংকের অভিমত অনুসারে উন্নয়নের লক্ষ্যে কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতার প্রয়োগ ও ব্যবহারই হচ্ছে শাসন। সুশাসন হলো ক্ষমতার প্রয়োগ ও ব্যবহার, আর এই ক্ষমতার প্রয়োগ ও ব্যবহার হবে উন্নয়নের লক্ষ্যে কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। এসকাভের মতে এর সংজ্ঞা অনুযায়ী শাসন বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয় অথবা বাস্তবায়ন করা হয় না। শাসন বলতে এটি একটি প্রক্রিয়াকে বোঝায়, এই প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার এমনও হয় যে কোনো কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় না। সুশাসন সুশাসন বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারের কর্তৃত্ব জনসম্মতির উপর প্রতিষ্ঠিত। সরকার জনগণের প্রতি সাড়া প্রদান করে, সরকারের শাসন ব্যবস্থা থাকে উন্মুক্ত অর্থাৎ স্বচ্ছ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ থাকে স্বাধীন এবং জনগণের অংশগ্রহণ অনুমোদন করে। এই শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে, যেখানে মানবাধিকার, বাক স্বাধীনতা, ভিন্ন মতের স্বাধীনতা সুরক্ষিত। সুশাসনের ক্ষেত্রে মানবাধিকার থাকে, বাক স্বাধীনতা থাকে এবং ভিন্ন মত প্রকাশের একটি স্বাধীনতা থাকে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ভাষ্য অনুযায়ী গুড গভর্নেন্স রেফার্স টু গভর্নিং সিস্টেম which are capable, responsive, inclusive and transparent. বিশ্বব্যাংক সুশাসনকে সুস্পষ্ট করে প্রকাশ করার জন্য ৬টি সূচক চিহ্নিত করেছে। ৬টি সূচক হলো বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা, জবাবদিহিতাটা বানান ভুল আছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণের মান, আইনের শাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ। বিশ্বব্যাংকের সূচক ৬টি হলো বক্তব্য প্রকাশের স্বাধীনতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে সুশাসনের ক্ষেত্রে। এখানে রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল থাকবে এবং কোনো সহিংসতা থাকবে না। সরকার তার কাজ যথাযথভাবে করবে এবং নিয়ন্ত্রণের মান বজায় রাখা হবে, আইনের শাসন থাকবে এবং দুর্নীতি নিয়ন্ত্রিত থাকবে, অর্থাৎ দুর্নীতি থাকবে না বললেই চলে। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের প্রধান উপাদান হিসেবে চিহ্নিত করেছে দায়বদ্ধতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ এবং একটি সক্ষম আইনি ও বিচারিক কাঠামোকে উৎসাহ দান। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের ক্ষেত্রে কি বলেছে যে তার উপাদানগুলো হবে দায়বদ্ধতা অর্থাৎ সরকারের দায়বদ্ধতা, স্বচ্ছতা অর্থাৎ সরকার থাকবে স্বচ্ছ এবং সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ থাকবে, দুর্নীতি প্রতিরোধ থাকবে এবং
একটা বিচারিক কাঠামো থাকবে এবং যেখানে আইনের শাসন বজায় থাকবে। একটি সক্ষম আইনি ও বিচারিক কাঠামোকে উৎসাহ দান। সুশাসনের ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অব গুড গভর্নেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বব্যাপী ব্যাপক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতেই সুশাসন ধারণাটির উদ্ভব ঘটে। 50-এর দশক থেকে পাশ্চাত্য দেশসমূহে সুশাসনের বিকাশ ঘটতে থাকে। 50-এর দশকে। পাশ্চাত্যের অধিকাংশ রাষ্ট্রেই বর্তমানে সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত। আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখতে পারবো ইউরোপে শিল্প বিপ্লবের ফলস্বরূপ পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে ওঠে। সামন্তবাদী অর্থব্যবস্থার পরে পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে ওঠে। পুঁজিবাদী রাষ্ট্রের একটা পর্যায়ে মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শ্রেণী শোষিত হতে থাকে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থায় মালিকেরা অধিক মুনাফা লাভের জন্য শ্রমিক শ্রেণীকে শোষণ করতে থাকে। ধনবৈষম্য দিন দিন বাড়তে থাকে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, আইন কানুন পুঁজিপতি শ্রেণীর একক নিয়ন্ত্রণে চলে আসে। এরূপ পরিস্থিতিতে কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্র পুঁজিবাদ তথা গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। এই পুঁজিবাদের এই ব্যবস্থার যেখানে রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা পুঁজিপতিরা ভোগ করতে থাকে এবং শ্রমিক শ্রেণী মালিক শ্রেণী কর্তৃক শোষিত হতে থাকে, ঠিক এইরকম একটি অবস্থায় কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্র আবির্ভূত হয় গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ হিসেবে। সমাজতন্ত্রকে মোকাবেলার লক্ষ্যে পুঁজিবাদী রাষ্ট্র জনগণের অধিকতর নিরাপত্তা, মত প্রকাশ, আইনের শাসন এবং সর্বাঙ্গীন কল্যাণের লক্ষ্যে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত করে। এই কার্ল মার্ক্সের এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র গণতন্ত্রের প্রতি যে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয় তাকে মোকাবেলা করার জন্য এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো একটি কল্যাণমূলক ধারণা প্রতিষ্ঠিত করে, যেখানে জনগণের অধিকতর নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা হয়, মত প্রকাশের সুযোগ দেওয়া হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং সর্বাঙ্গীন কল্যাণ সাধনের ব্যবস্থা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরবর্তী সময়ে ইউরোপে সুশাসনের ধারণা বিকশিত হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে কি হয়, সুশাসনের ধারণা বিকশিত হতে থাকে। উন্নয়নশীল বিশ্বে সুশাসনের ধারণার উদ্ভব হয় স্নায়ুযুদ্ধের অবসানের পর। উন্নয়নশীল বিশ্বে সুশাসনের ধারণা আরেকটু পরে আসে, সেটা আসে কবে, স্নায়ুযুদ্ধের অবসানের পর। আর স্নায়ুযুদ্ধটি অবসান হয় 1989 সালের 9 নভেম্বর বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে। বার্লিন দেয়াল যে তৎকালীন সময়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি বিভক্ত হয়ে দুইটি জার্মানিতে পরিণত হয়েছিল, সেটি 1989 সালের নভেম্বর মাসে তারা আবার একত্রিত হয় এবং এর মধ্য দিয়েই মোটামুটি স্নায়ুযুদ্ধের অবসান হয়। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে নতুন বিশ্ব ব্যবস্থায় উন্নয়ন প্রশ্নে সুশাসন ধারণাটি ব্যাপকভাবে আলোচনায় আসে। এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাসমূহ উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা হিসাবে সুশাসনকে চিহ্নিত করে। এ সময় আন্তর্জাতিক দাতা গোষ্ঠীসমূহ উন্নয়নশীল দেশসমূহে কেন উন্নয়ন হচ্ছে না তার বড় বাধা কি, তারা মনে করে যে এই সমস্ত রাষ্ট্রগুলোতে যেহেতু সুশাসন নেই, এই জন্যই সেখানে যথাযথ উন্নয়ন সাধিত হচ্ছে না। বিশ্বব্যাংক সুশাসনের ধারণাকে জনপ্রিয় করে তোলে। 1989 সালে বিশ্বব্যাংক পরিচালিত সাব-সাহারান আফ্রিকা ক্রাইসিস টু সাস্টেইনেবল গ্রোথ নামক সমীক্ষায় আফ্রিকার সাহারা অঞ্চলের উন্নয়ন সমস্যা বিশ্লেষণ করা হয়। 1989 সালে বিশ্বব্যাংক আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের উন্নয়ন সমস্যা বিশ্লেষণের জন্য একটি সমীক্ষা পরিচালিত করে। সমীক্ষাটির নাম দেওয়া হয় সাব-সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেইনেবল। বিশ্বব্যাংকের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছিল না। তারা সমীক্ষাটি এই জন্য পরিচালনা করে যে এখানে
বিশ্বব্যাংক ব্যাপক অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণ করতেছে, কিন্তু সেখানে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন হচ্ছে না। দক্ষ ও কার্যকর সরকারি খাত গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে এই সমীক্ষাটিতে প্রথম গভর্নেন্স ধারণাটি ব্যবহার করা হয়। 1992 সালে বিশ্বব্যাংকের প্রকাশনা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ধারণাটি আরও সুস্পষ্ট করা হয়। এর 2 বছর পর, অর্থাৎ 1992 সালের 2 বছর পর, বিশ্বব্যাংক সুশাসনের আরেকটি সংজ্ঞা প্রদান করে, সেটি হলো নির্ভরযোগ্য, উন্মুক্ত ও আলোকিত। নির্ভরযোগ্য, উন্মুক্ত ও আলোকিত নীতি নির্ধারণী, এটি হলো স্বচ্ছ, একটি পেশাগত মন্ত্রী উজ্জীবিত আমলাতন্ত্র, একটি নির্বাহী বিভাগ যা তার কাজের জন্য দায়বদ্ধ এবং সরকারি নীতি নির্ধারণে অংশগ্রহণকারী একটি সিভিল সোসাইটি এবং সকলে আইনের শাসনের অধীন এমন শাসন ব্যবস্থায় সুশাসন। বিশ্বব্যাংক 1994 সালে, অর্থাৎ 1992 সালের 2 বছর পরে সুশাসনের যে ধারণা প্রদান করে, সেখানে বলা হয় যে একটি নীতি নির্ধারণ করা হবে। শাসন ব্যবস্থার জন্য একটি নীতি নির্ধারিত হবে যেটি থাকবে নির্ভরযোগ্য, উন্মুক্ত অর্থাৎ স্বচ্ছ, আলোকিত, ট্রান্সপারেন্ট, এবং একটি আমলা শ্রেণী থাকবে যারা পেশাগত মন্ত্রে উজ্জীবিত, তারা দুর্নীতির সাথে যুক্ত থাকবে না, যারা রাজনীতি মুক্ত থাকবে, অর্থাৎ তাদের পেশাগত মান তারা বজায় রাখবে। আর একটি নির্বাহী বিভাগ থাকবে, নির্বাহী বিভাগটা থাকবে জনগণের জন্য দায়বদ্ধ, জনগণের কাছে অর্থাৎ আইনসভার কাছে দায়বদ্ধ। আর থাকবে একটি সিভিল সোসাইটি, সরকারি নীতি নির্ধারণে তারা অংশগ্রহণ করবে এবং আইনের শাসনের কথা বলা হয়েছে যে সকলেই আইনের শাসনের অধীন এমন একটি শাসন ব্যবস্থা বজায় থাকবে। এগুলো বজায় থাকলে সেখানে ধরে নেওয়া যেতে পারে যে সুশাসন কায়েম হয়েছে। বস্তুত বিশ্ব ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উন্নয়নশীল বিশ্বে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই সমস্ত সংস্থার প্রকৃত উদ্দেশ্য যাই থাকুক না কেন, উন্নত রাষ্ট্রে পদার্পণের জন্য উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্রসমূহের সুশাসন প্রতিষ্ঠা ব্যতীত কোনো বিকল্প নেই। একটি রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে, বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্র যেগুলো উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য চেষ্টা করতেছে, সে সমস্ত রাষ্ট্রগুলোতে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। না হলে, সুশাসন প্রতিষ্ঠিত না হলে সেখানে কোনোভাবেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সুশাসনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অংশগ্রহণমূলক, এটি থাকবে অংশগ্রহণমূলক, জনগণ অংশগ্রহণের সুযোগ পাবে, আইনের শাসন থাকবে, স্বচ্ছতা থাকবে এবং সরকার জনগণের দাবির প্রতি সাড়া প্রদান করবে এবং এখানে মতৈক্য থাকবে, সরকারি দল বিরোধী দলের সাথে এটা মতৈক্য থাকবে, আলাপ আলোচনার ভিত্তিতে সরকারি নীতি নির্ধারিত হবে, সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তকরণ, একটি সমাজের উন্নয়ন নির্ভর করে এর সদস্যরা কি মনে করে, যে সদস্যরা কিভাবে উন্নয়নকে গ্রহণ করতেছে এবং তারা সেখানে অংশগ্রহণ করতেছে কিনা তার উপর। এজন্য এটি একটি সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তকরণ। আর এখানে সরকারের সক্ষমতা থাকবে, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সক্ষমতা থাকবে, অর্থাৎ কার্যকর থাকবে এবং দক্ষতাও থাকবে সরকারের। আর সমস্ত কিছু জবাবদিহির আওতায় আনা হবে, সরকারের সমস্ত কর্মকাণ্ড জবাবদিহির আওতায় আনা হবে, তবেই কেবল সেখানে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন সম্ভব হবে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে সুশাসনের 4টি দিক আছে, যেমন সরকারি খাত ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের জন্য আইনগত কাঠামো, তথ্য ও স্বচ্ছতা চিহ্নিত করা। আইএমএফ এর মতে সুশাসনের বৈশিষ্ট্য হলো আইনের শাসন, দক্ষতা, উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, দুর্নীতি দমন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য অবকাঠামোগত উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুশাসন ব্যতীত আসলে কোনো রাষ্ট্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এজন্য সুশাসন প্রতিষ্ঠার প্রতি সকলেরই মনোযোগী হওয়া উচিত। আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। পরবর্তীতে অন্য একটি ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সবাইকে ধন্যবাদ।